রাহুলদা, গত পরশু দিনকে রাত্রিবেলায় হঠাৎ আমাদের কাছে যে খবরটা এলো যে অরবিন্দ ভট্টাচার্য, রবীন্দ্র নায়ক। কিন্তু ওটা আধার কার্ডে লেখা আছে অরবিন্দ নায়ক, কিন্তু ওর ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের কাছে যে আই কার্ডের আছে সেগুলো কিন্তু সব অরবিন্দ ভট্টাচার্য। তো এই জায়গাটা একটা খটকা ছিল। যাক, এটা নিয়ে আমাদের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আহ গতকাল তুমি সারা দিন ওর যেখানে ওকে রাখা হয়েছিল সেখানে তুমি ছিলে, মানে কি হলো পুরো বিষয়টা, এবং কোথাও একটা সন্দেহের দানা দেখা যাচ্ছে, এটা যদি একটু পরিষ্কার করো। পরিষ্কার কথা হচ্ছে, সেদিনকে যখন ঘটনাটা ঘটে গত পরশু রাতে, আহ ওর একটা শরীর খারাপ দেখা যায়, কারণ সেদিন সম্ভবত শিবরাত্রি ছিল। এবার শিবরাত্রিতে ও উপোস করেছিল এবং সেই উপোস করার ভিত্তিতে তারপরে ও সারাদিন কিছু খায়নি। পরে যতটুকু শুনলাম যে ওর বান্ধবী, আমি তার নামটা এখন নিচ্ছি না বা নেওয়াটা ঠিক নয়, তো ওর বান্ধবী বা ওর হবু স্ত্রী তার বাড়িতে গেছিল এবং সেখানে গিয়ে রুটি তরকারি বা পরোটা তরকারি এরকম কিছু খেয়েছিল এবং তারপরে ব্ল্যাক কফি ওকে দিতে চাইনি, তারপরে ও ব্ল্যাক কফি খেয়েছিল। খাওয়ার পরে শরীরটা খারাপ করেছিল এবং তারপরে দাঁড়িয়ে ও বাজারে গেছিল এবং বাজার করতে গিয়ে যাওয়ার সময় ওর ওখানে বমিট হয় এবং বমিট হওয়ার পর টোটালটাই, প্রথমে একটু সমস্যা হচ্ছিল, বুকে শ্বাসকষ্ট, তারপর বমিট হয়ে যাওয়ার পর ঠিকঠাক হয়। ওর গার্লফ্রেন্ড, মানে ওর যে হবু স্ত্রী, সে ভয় পেয়ে একটা লোকাল ডাক্তারের কাছে যায়। ওখানকার মানে ক্যান্টনমেন্ট এরিয়ার কোনো একটা লোকাল ডাক্তার, ওনার নাম সম্ভবত, যতটুকু ওনার ওর উডবি ওয়াইফের থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, ওর ওয়াইফ ডাক্তার পীযূষ বলে কি সামথিং আছে, পীযূষ ডাক্তার বলে এরকম কিছু একজন আছেন। তো ওনার কাছে গেছিল, উনি চিরকুটে লিখে একটা ওষুধ দিয়েছিলেন। সেই ওষুধটা কি সেটা আমরা জানি না। আর সব থেকে ঘটনা হচ্ছে, যখন এই ওষুধটা থানায় দেখানো হয়, মানে যখন হসপিটালে নেওয়া হয়, ওই ওষুধটা প্রিলিমিনারি স্টেজে কিছু প্রাইমারি রিলিফ দেওয়ার জন্য নিয়ে গেছিলেন এবং ওষুধটা খাওয়ানোর পর ডাক্তার ওখানে অ্যাডভাইস করেছিল যে ইমিডিয়েট দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে যেতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিতে নিতেই অন অন দ্য ওয়ে সে এক্সপায়ার করে যায়। সেটা তারা বুঝতে পারেনি। পরে যখন দমদম মিউনিসিপ্যালিটিতে নিয়ে যাওয়ার পর ওখানে ডেথ ডিক্লেয়ার করা হয় এবং তারপরে জায়গায় যা প্রসিডিওর, যে এখানে ইউডি অ্যাক্টে মানে আনন্যাচুরাল ডেথ অ্যাক্টে সেই জায়গায় এফআইআর কমপ্লেন যায় দমদম পিএসএ এবং সেটা রেজিস্টার হয়। এই পর্যন্ত জিনিসটা ঠিক ছিল, কিন্তু এখানে ছন্দপতনটা হয়ে গেল যে যখন একটা ছেলে, যে কোনো মানুষ 25-26 বছরের থেকে বড় করে আপ টু 50 বছর পর্যন্ত, যখন সে এক্সপায়ার করে যায় এবং তার বডি যখন প্রিজার্ভ করতে হয় অ্যাজ পার দ্য রুলস অফ প্রিজার্ভেশন বা পোস্টমর্টেম, আমি যদি অ্যাক্ট ধরি, তাহলে সেই রুলসে যদি যখন প্রিজার্ভেশন হয়, সেটা প্রিজার্ভ করতে হয় মিউনিসিপ্যালিটির মর্গ বা যে কোনো মর্গে, অথবা যে ধরুন যেখানে প্রিজার্ভ করে, আমাদের কলকাতার দিকে যদি P7 বলেন বা পিস ওয়ার্ল্ড বলেন, এরকম যারা নামি দামি জায়গা আছে যেখানে বডি রাখা হয় বা প্রিজার্ভ করা হয়। তো সেই জায়গায় দেখা গেল অদ্ভুত ভাবে অরবিন্দ যেই চ্যানেলের হয়ে কাজ করছিলেন বা করছিল, সেই চ্যানেল হেড যিনি ম্যাডাম আছেন, ওই ম্যাডামকে পরিষ্কার পুলিশ ডেকে বলে যে আপনি টাকা দিতে পারলে আমরা প্রিজার্ভ করব। মানে থানা সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীতে গিয়ে থানা প্রিজার্ভেশনের দায়িত্ব নেয়, তার পুলিশ স্টেশনে, দমদম পুলিশ স্টেশনে প্রিজার্ভ করবে। তারা বলে এটা থানার, মানে ওই কেসের আইও সেই সময় বা এখনো যিনি আছেন, ওই কেসের আইও ভদ্রলোকের নাম হচ্ছে কি শান্তনু কর দত্ত না এরকম কিছু আছে, এএসআই শান্তনু বাবু যার নাম, ঠিক আছে, এই দমদম থানার এএসআই তাকে পরামর্শ দেয়। তো যথারীতি ওই ভিত্তিতে প্রিজার্ভের ব্যাপারটা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রিজার্ভেশন হয় এবং থানায় গিয়ে যখন আমি কালকে সকালে দেখি দমদম থানায়, সেই জায়গায় আমরা গিয়ে দেখছি, আমি দেখছি মানে মাছ, একটা মরা মাছকে যেরকম বরফের মধ্যে ফেলে গোলা আকাশের নিচে রেখে দেয় সারা রাত, অরবিন্দ নায়কের বডি ঠিক ওরকম ভাবেই পড়েছিল। মানে প্রিজার্ভেশনের কোনো নিয়মের ধার ধারেনি, বরফের ওপর একটা বডিকে, অরবিন্দ নায়ককে ফেলে রাখা হয়েছিল খোলা আকাশের নিচে। কোন রকম প্রিজার্ভেশন রুলস এটা মানানো হয়নি, যেটা রুলস এন্ড রেগুলেশনের বিরুদ্ধে গেছে। এবং পরবর্তী সময় আমরা যখন ওটা অপোজ করি, সেখানে পুলিশ সেখানে নিরুত্তর থাকে, কেন থানার কোনো অথেন্টিসিটি নেই। শুধু নট অনলি দমদম, পশ্চিমবঙ্গ গোটা কলকাতা পুলিশ জুরিসডিকশনের কোনো থানার অথেন্টিসিটি নেই, থানার ভিতরে প্রিজার্ভ করার জায়গা নেই, থাকতে পারে না কখনোই। আমি যখন অফিসারকে চার্জ করি যে আপনাদের প্রিজার্ভেশন রুমটা আমি দেখবো, সে কিন্তু সেটা কোনো নিশ্চুপ, মানে এই চুপ ছিলেন এই শান্তনু বাবু বলে যিনি আছেন, ঠিক আছে। পরবর্তীতে
আমরা যখন যাই সাগর দত্ত মেডিকেল কলেজে, যার পিএম হওয়ার কথা, সেখানে পিএম এর দিকে যাচ্ছে, যখন পিএম হওয়ার পর আমরা যখন দেখছি এখানে আপনাকে দিয়ে দিয়েছে, আপনি দেখিয়ে দেবেন যে সুবিধা হবে। এখানে কজ অফ ডেথ দেখাচ্ছে টু বি ডিটারমাইন্ড আফটার পিএম। এটা কখনো কজ অফ ডেথ হতে পারে না। আমি ওখানেই সেখানে প্রশ্নটা তুলেছিলাম যে এটা কি করে কজ অফ ডেথ হয়। একটা হার্ট ব্লকেজ হলো বা স্টমাকে কিছু পেলো, সেখানে সেটা মেনশন থাকবে প্রাইমারি রিপোর্টে, সেটা মেনশন থাকবে হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দ্য ডেথ অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড ইট। কারণ আনন্যাচারাল ডেথ অ্যাক্টে বা ইউডি অ্যাক্টে যখন কমপ্লেন রেজিস্টার অলরেডি হয়ে গেছে দমদম পুলিশ স্টেশনে, তার ভিত্তিতে এটা কখনো হতে পারে না। তারপরে সেখানে ডাক্তার সেখানে নিরুত্তর ছিলেন। এবং সব থেকে মজার ব্যাপার, এখানে যখন দেখেন প্লেস অফ ডেথ যে জায়গাটা আছে, সেই প্লেস অফ ডেথটা দেখাচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, ডায়েড অন 15/2/2026 অ্যাট 8:45 PM। এখানে টাইমেরও গন্ডগোল আছে। ও এক্সপায়ার করে 7:30টায়, ওখানে দেখানো হচ্ছে 8:45। ও এক্সপায়ার করে অন দা ওয়ে যেতে যেতে, সেখানে দেখানো হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের ভেতরেও এক্সপায়ার করে গেছে। তার মানে বোঝা যাচ্ছে পুরো মেডিকেল ফেটার্নিটিটাকে বাঁচাতে, এবং এই ছেলেটা কোনো একটা জায়গায় শাসকের থ্রেট হয়ে গেছিল। আমার খুব খারাপ লাগছে ব্যক্তিগতভাবে যে ও আমার একাধিক ইন্টারভিউ করেছে, একাধিকবার আমরা একসাথে চাও খেয়েছি, এমনও সময় গেছে হাইকোর্টের অল ইন্ডে চা খাওয়া, গল্প করা। সেই জায়গায় একটা মানবিক দৃষ্টিকোণ থেকেই আমি কালকে সারা সমস্ত কাজ ফেলে সেখানেই ছুটেছিলাম শুধুমাত্র মানবিকতার জন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেখানে কেউ মানবিকতার বলি করে দিল ওই ছেলেটিকে, 25-26 বছরের একটা তরতাজা যুবক, যে প্রতিবাদী যুবক, তাকে অঘোরে প্রাণটা দিতে হলো শাসকের বদমাইশির জন্য। বলছি মানে অ্যাকচুয়ালি এই যে আমরা যেটা দেখলাম, আমাদের কাছে যে ছবি আমরা এসছে আমাদের কাছে, যে এমন ভাবে মানে ওই আপনার গাড়ির ওপরে ফেলে রেখে দিয়েছে, মানে পুলিশের পক্ষে এটা মানে সম্ভব এইভাবে একজন ছেলেকে, একটা বাচ্চা ছেলেকে এইভাবে রেখে দেওয়া? দেখুন, এটা পুলিশের পক্ষেই সম্ভব, কারণ আজকালকার দিনে পশ্চিমবঙ্গের পুলিশের জায়গায় দাঁড়িয়েছে তাদের নিজস্ব ফিলিংস না। আমি যখন পুলিশকে চার্জ করছি যে এটা আপনার ঘরের ছেলে হলে আপনি এই মৃতদেহটার জন্য 2000 টাকা, পরে 5000 টাকা আপনি ডিমান্ড করতে পারতেন, ওখানে কোনো উত্তর নেই। ওদের কাছে হচ্ছে টাকাটা মন কথা, কারণ চোর মমতা বলে দিয়েছে টাকা তোলো আমি আছি, পরিষ্কার কথা। আর তার থেকেও বড় কথা, ওর কাছে একাধিকবার থ্রেট কল এসছে, সেটা আমাদের সাথেও শেয়ারও করেছি, এবং ওর চ্যানেল হেডের কাছেও সেই খবরও কনভে করেছে। একাধিক থ্রেট কল আসতো, একাধিকবার ওকে ফোনের মাধ্যমে থ্রেট করা হতো, হিউমিলিয়েট করা হতো, যেটাতেও কোনো রকম ভাবে ভয় না পেয়ে এগিয়ে গেছিল। এবং যখন দেখেছে ও একটা জায়গায় চিকিৎসা করাতে যাচ্ছে, সেখানে ওই লোকাল ডাক্তারের সম্পূর্ণ দায় এই ঘটনাটা ঘটানোর জন্য। কারণ ওই লোকাল ডাক্তার এমন কি চিরকুটে ওষুধ দিলেন, যেই চিরকুটে ওষুধটা পুলিশ তার পকেটে ভরে নিল, এবং পুলিশ পরবর্তীতে সেটা দেখায়ও নি যে কি ওষুধ দিয়েছে। কোনো ডাক্তার যদি ডাক্তারের কাছে আমরা দেখাতে যাই, সে তার লেটার হেডে লিখবে, সে কখনো চিরকুটে দেবে না। কালকের ঘটনা হয়েছে যে চিরকুটে, পরশু দিনের ঘটনা হচ্ছে তাকে চিরকুটে ওষুধ লিখে দিয়েছে, এবং সেই চিরকুট যখন পুলিশকে দেখানো হয়েছে, সেই কেসের আইও শান্তনু বাবু তিনি তার পকেটে ভরে নিয়েছে। আমি যখন জিজ্ঞেস করি তখন বলছে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এইরকম হচ্ছে ব্যাপার। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও একটা জায়গায় গিয়ে এই টোটাল ব্যাপারটা একটা লার্জার কনস্পিরেসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সেকেন্ড আরজি করে শুরুটা হয়েছে, শেষটা আমরা করব। শুরুটা যখন ওরা করেছে, হয়তো অরবিন্দকে ফেরানো আমাদের, ওর বাবা মার কাছে আমাদের পক্ষে সম্ভব হবে না। তিলোত্তমা বিগত দিনে গেছে, সেইটাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এই জিনিসটা যেটা হয়েছে, সেটা যদি বাড়তে দেওয়া হয়, তাহলে সমাজে একটা ভয়াবহ ক্যান্সারের রূপ নেবে, এবং সেটা আমরা সুস্থ সমাজে কখনোই সেটা চাই না। এবং তার ভিত্তিতে যা আইনি পদক্ষেপ নেওয়ার সেটা আমরা নেব। বলছি পুলিশ চিরকুটটা লুকিয়ে ফেললো কেন? যদি সত্যি সত্যি কোনো ডাক্তার ওষুধ দিয়েছে ঠিক আছে, হয়নি, কাজ করেনি, ওষুধ সেই মুহূর্তে কাজ করেনি, তো পুলিশ চিরকুটটা লুকিয়ে রাখার কারণটা কি? পুলিশ চিরকুটটা লুকিয়ে রাখার কারণ হচ্ছে বকলমে ওই ডাক্তারের সাথে সেটিং করে, আমি খুব স্পেসিফিক্যালি বলছি, যদি দমদম থানার আইসি, এই ওসি বা আইসি বা এসআই শান্তনু বাবু যদি এই কথা শুনে থাকেন, আপনাদের খুব স্পেসিফিক্যালি বলছি, আমি সেদিনও বলেছি যে ইউ আর ইন বিগ ট্রাভেল ইন ফিউচার। আমি পরিষ্কার একটা কথা বলছি, ওই ডাক্তারের সাথে পরে গিয়ে সলা পরামর্শ, এবং হয়তো সেই জায়গায় গিয়ে, হয়তো না, খুব স্পেসিফিক্যালি আমি বলছি তাদের সাথে আর্থিক লেনদেনও হয়েছে, এবং এই লেনদেনের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই লেনদেনের একটা লভ্যাংশ অরবিন্দর পরিবারের বাবা মা ছাড়া অন্য কেউ একজন এই লভ্যাংশের একটা অংশ পেয়েছে, এবং সেটা কালকে আমরা সেই জিনিসটা দেখেছি।
যদি না দেখতাম এত বড় ব্লেম আমি বলতাম না। আমি বলছি না অরবিন্দর বাবা বা অরবিন্দর মা, কিন্তু বাবা মা ছাড়াও যে আত্মীয় এসেছিলেন অরবিন্দর পরিবারের থেকে, সে এই লভ্যাংশের অংশীদার, ওয়ান অফ দ্যাম বেনিফিশিয়ারি, সেটা আমি পরিষ্কার বলছি। এবং সেটা আগামী দিনে যখন কোর্টে কেস উঠবে এবং সেটা যখন চলবে, সেই জায়গাটা আপনারা সেটা পরিষ্কার দেখতে পাবেন। মানে আপনি বলছেন অরবিন্দের মৃত্যুর পেছনে কোনো একটা বড় রহস্য কাজ করছে। অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি, অরবিন্দ একটা জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ শাসকের কাছে কোনো একটা জায়গায় থ্রেট হচ্ছিল। কারণ অরবিন্দ সব এমন ভাবে ও নিউজ করতো এবং এমন ভাবে ওর মানে কোয়েশ্চেনিং এর যে মডিউল বা মানে প্রসিডিওর ছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে কোনো জায়গায় শাসকের চিন্তা কপালের চিন্তায় ভাবছিল, মানে কপালে চিন্তা ভাবছিল যে এই ছেলেটা যদি এরকম ভাবে আমাদেরকে এক্সপোজ করতে শুরু করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা কোনো ক্ষেত্রে জনসমর্থন হারাতে পারি। সেই কিছু পকেটে জনসমর্থন হারানোর ভয়ে অরবিন্দর যে সমস্যাটা হয়েছিল, সমস্যাটাকে আরো বাড়িয়ে দিয়ে তাকে রীতিমতো চিরতরে চিরঘুমে পাঠানো হলো। তবে একটাই কথা বলতে পারি, যে অরবিন্দর মতো হাজার ছেলে জন্মাবে এবং প্রতিবাদীর মুখ ওরকম ভাবে বন্ধ করলে হয় না, একটা প্রতিবাদীর মুখ বন্ধ করলে হাজারটা প্রতিবাদীর মুখ উঠে আসে। এরকম হাজার অরবিন্দ আছে, আমাদের মধ্যে অরবিন্দ আছে। অরবিন্দ চলে গেছে ঠিকই, কিন্তু অরবিন্দ আমাদের মধ্যে আছে।